গভীর রাতে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রোববার রাত ১:৩০টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফেরেন তিনি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ তার দেশে ফেরার তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, দেশে অবতরণের সময় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কোনো বিশেষ নিরাপত্তা নেননি। সাধারণত যাত্রীদের মতোই হুইল চেয়ারে করে প্রবেশ করেন তিনি। রাত ২:৩০টার দিকে তিনি বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বেরিয়ে যান। জুলাই অভ্যুত্থানের সময় গুলির ঘটনায় তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে। গত ৮ মে গভীর রাতে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। তার দেশ থেকে ব্যাপক ক্ষোভ তৈরি হয় ছাত্র জনতার মাঝে। বিভিন্ন স্থানে হয় বিক্ষোভ কর্মসূচি। দায়িত্ব অবহেলার অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়। লন্ডনের উদ্দেশ্যে ৪ দিনের সফরে আজ ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টার এটি প্রথম ইউরোপ সফর। সরকারি সফরে ১১ জন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন অধ্যাপক ইউনূস। পরদিন রাজা তৃতীয় চার্লসের সাথে দেখা করবেন তিনি। যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিকে প্রধান উপদেষ্টা সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। ১২ জুন সেন্ট জেমস প্রাসাদের রাজার হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আসন্ন লন্ডন সফরে তার সাথে বৈঠকের অনুরোধ করে চিঠি দিয়েছেন ব্রিটিশ এমপি এবং শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। তবে রোববার প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সরকার এমন কোনো চিঠি পায়নি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, দুর্নীতির অভিযোগের বিষয়ে ভুল বোঝাবুঝি নিরসনে বৈঠক চেয়ে অধ্যাপক ইউনূসকে চিঠি পাঠিয়েছেন ব্রিটেনের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। চিঠিতে তিনি বলেন, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদকের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের বিষয়ে ভুল বোঝাবুঝির দূর করতে এই বৈঠক চান তিনি। সেই সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও তার খালা শেখ হাসিনার সাথে জড়িত কিছু প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন বলেও চিঠিতে উল্লেখ করেন টিউলিপ। টিউলিপের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক। এসব অভিযোগ অস্বীকার করলেও দেশে বিদেশে সমালোচনার জেরে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ ছাড়েন টিউলিপ। কারোর স্বার্থে এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্ত হলে সেটি সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার সকালে চট্টগ্রামের গণমাধ্যম কর্মীদের কথা বলেন তিনি। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্তে বেশিরভাগ দলের সমর্থন নেই। ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামের বাসভবনে স্থানীয় নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় নির্বাচন প্রসঙ্গে গণমাধ্যম কর্মীদের তিনি জানান, কারো স্বার্থ রক্ষায় এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্ত হলে তা নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ করবে। কাদের জন্য এই সমস্ত নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে, কাদের জন্য এই সুবিধা সৃষ্টি করা হচ্ছে, এটার লাভবান কারা হচ্ছে? তাহলে কি আগামী নির্বাচনও কি এই যারা আছে তারা কি প্রভাবিত করে তাদের দিকে নিয়ে যাবে, তাদের মতো করে নির্বাচন করবে? এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের উদ্যোগে আনন্দ সমাবেশে কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যে সরকার ছিল জনগণ বিচ্ছিন্ন সরকার, যাদের ভোটের কোনো দরকার হতো না, বলেন, এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্তে বেশিরভাগ দলের সমর্থন নেই। ডিসেম্বরেই নির্বাচনের দাবি জানান তিনি। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন নিশ্চিত করুন, কারণ ডিসেম্বরে শীতকাল থাকে, মানুষ অবলীলায় নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং এই সময় সমস্ত পরীক্ষা শেষ হয়ে যায়, একটা স্বস্তি থাকে। সুতরাং এটাই হচ্ছে উপযুক্ত সময়, এই সময় নির্বাচনের ব্যবস্থা করুন। এটা যদি করতে পারেন জনসমর্থিত হবে। অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো দিকে ঝুঁকে পড়ে না, কোনো দিকে হেরে পড়ে না, সেইটা প্রমাণ হবে।
সরকারের গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা প্রমাণে সম্মিলিত মতের প্রাধান্য দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। আপনাদেরকে বলবে অমুক দলের সমর্থক ছিলেন আপনারা। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে শুভেচ্ছা বিনিময়ের চিঠি শেয়ার করা হয়। শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদী বলেন, এই পবিত্র উৎসব সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ এবং ইসলাম ধর্মাবলম্বীরা আনন্দ ও উৎসাহের সঙ্গে তা উদযাপন করেন। একই বার্তায় অধ্যাপক ইউনূসের সুস্বাস্থ্য কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী। আরেক শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রীর আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দনের জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ, যা দুই দেশের মধ্যে পারস্পরিক মূল্যবোধকে প্রতিফলিত করে। ঈদ উপলক্ষে ভারতের জনগণকেও আন্তরিক শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। পাশাপাশি মোদির সুস্বাস্থ্য কামনা করেন অধ্যাপক ইউনূস। বাড়ছে করোনা সংক্রমণ, তাই ঈদযাত্রায় ট্রেনে ফেরা যাত্রীদের মাস্ক পরার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে করোনা সতর্কতায় বেনাপোল সহ সব স্থলবন্দরে শুরু হয়েছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা। ঈদের দ্বিতীয় দিনেও কমলাপুর থেকে ট্রেনে ঢাকা ছেড়েছে অনেকেই। তারপরও সোমবার থেকে শুরু হচ্ছে ফিরতি যাত্রা। এরই মধ্যে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। এ পরিস্থিতিতে সতর্ক করা হয়েছে ট্রেন যাত্রীদের। সবাইকে মাস্ক পরার অনুরোধ জানানো হয়েছে, কিন্তু তথ্যটি এখনও যাত্রী ও রেলকর্মীদের কাছে পৌঁছায়নি। আপনার কোভিড ভাইরাস যখন হয়েছিল তখন থেকে এখন পর্যন্ত এগুলো চলমানই আছে। এগুলো আমরা সবসময় এগুলো আমরা খেয়াল করি এবং জনগণকে এই বিষয়গুলোকে সচেতন থাকার জন্য আমরা সবসময় বলি। একদিন পরে আমরা যাইতেছি, এত পরিমাণ জ্যাম, আর আনন্দ তো বড় বিষয় না, নিজের জীবনটা হলো অনেক বড় বিষয়। আর এত রিস্ক নিয়ে যাওয়া অনেক দুর্ঘটনা হয়। একটু ঘুরতে আসলাম, রমনা পার্ক ঘুরলাম, এখন আবার চলে যাব। কোনো চিঠিও পাননি বলে জানান কমলাপুর রেল স্টেশন ম্যানেজার। এই নির্দেশনা আমি টিভি স্ক্রলিং এ দেখতে পাচ্ছি যে রেলপথ মন্ত্রণালয় থেকে যে মাস্ক ব্যবহার করার জন্য বলা হয়েছে, এই সংক্রান্ত চিঠিপত্র আমরা এখনো পাইনি। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন চিকিৎসকেরা। যেটা আমরা আগেও জানতাম, কোভিডের সময় স্বাস্থ্যবিধি মেনে চলা, যেমন বাইরে বের হলে মাস্কটা পরিধান করা এবং সাবান দিয়ে 20 সেকেন্ড ভালো মতো হাতটা ধৌত করা, এই জিনিসগুলো আসলে আবার চালু করতে হবে। এদিকে করোনা সংক্রমণ বেড়েছে প্রতিবেশী দেশ ভারতেও। সেজন্য সতর্কতা জারি করা হয়েছে বেনাপোল স্থলবন্দরে। জ্বরটার আছে কিনা তার জন্য আমার এখানে চেক করলো। বিশেষজ্ঞরা বলছেন, উদ্বেগের কিছু না থাকলেও সতর্ক হতে হবে সবাইকে। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরগুনায় বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চিকিৎসাধীন অবস্থায় এবছর মারা গেছে 2 জন ডেঙ্গু রোগী। এছাড়া অন্য জেলার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো রোগীদের মধ্যে মারা গেছেন আরও 6 জন। চিকিৎসক সংকটের কারণে সেবা দিতে হিমশিম সদর হাসপাতাল কর্তৃপক্ষ। পর্যাপ্ত ওষুধ না থাকার কথাও জানিয়েছেন জেলা সিভিল সার্জন। 1 জানুয়ারি থেকে 3 জুন পর্যন্ত বরগুনায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 1147 জন। রোগীদের অভিযোগ, হাসপাতাল থেকে দেয়া হচ্ছে প্রতিদিন 4টি প্যারাসিটামল ট্যাবলেট। স্যালাইন সহ বাকি সব ওষুধ কিনতে হচ্ছে বিভিন্ন ফার্মেসি থেকে। এছাড়া পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। স্যালাইন তো কিনে বাস এই আন্যা হেইপর করে হেরা না পাতে এখানে, আর আমাগল কয় আমরা হেইডা কি কিনে আন্যা করাই। আর এই জায়গায় সবই ধরেন বাইরে থেকে কিনে আনতে হয়, সরকার কিছু পাইতেছি না। এদিকে মশা নিধন কার্যক্রম শুধু শহরের মধ্যেই সীমাবদ্ধ। তাই প্রান্তিক মানুষকে সচেতন করতে মাইকিং ও সভা সেমিনার করার দাবি স্থানীয়দের। বরগুনা জেলাতে দেখা যায় শুধুমাত্র এই পৌরসভার মধ্যেই শুধু এই প্রচারটা হয়, কিন্তু প্রান্তিক অঞ্চলে এই জায়গাগুলোতে কোনোভাবেই প্রচার আমরা দেখি নাই। গ্রাম অঞ্চলে স্কুলে, প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল, মাদ্রাসায় সবখানে যদি আমরা ক্যাম্পিং করতে পারি, আমি মনে করি তাহলে এই ডেঙ্গু নিরোধন সম্ভব। বরগুনা জেনারেল হাসপাতালে 54 জন চিকিৎসকের পদ থাকলেও আছে 18 জন। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত ওষুধ নেই বলে জানিয়েছেন সিভিল সার্জন। আমাদের আক্রান্ত রোগীর ক্ষেত্রে সাধারণত শিরায় প্রয়োগকৃত যে স্যালাইন সেটা দরকার পড়ে, সেগুলোর যথেষ্টই সংকট আছে। আমরা এটাকে এখনও অ্যারেঞ্জ করতে পারছি, আমাদের সংকট কাটিয়ে উঠতে পারছি। আশা করছি এটা দিয়ে মোকাবেলা করা সম্ভব হবে।
বরগুনাকে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্তের জেলা ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরিশালের গরু নদীতে 4টি বাসের সংঘর্ষে অন্তত 18 জন আহত হয়েছেন। রোববার রাত 10টার দিকে উপজেলার মাহিলারা বাজারে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রথমে বরিশালগামী বলাকা পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা এসপি গ্র্যান্ড লাইন পরিবহনের সংঘর্ষ হয়। এ সময় সাকুরা পরিবহন ও স্টার ডেলাক্স পরিবহনের সাথেও দুর্ঘটনায় পড়া বাস দুটোর সংঘর্ষ হয়। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। আহতদের পাঠানো হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে। মহাসড়কে ট্রাক পার্কিং করা রাখায় এই দুর্ঘটনা বলছেন স্থানীয়রা। আগাম বর্ষায় বরিশালের 12টি নদীর অন্তত 40 পয়েন্টে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। ফলে সব হারানোর আতঙ্কে দিন কাটছে 8 উপজেলার নদী তীরবর্তী মানুষের। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পাওবো, তবে ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। 61 কিলোমিটার দীর্ঘ সন্ধ্যা নদী এবার এপ্রিল থেকেই ফুসে উঠেছে। নারিকেলি, রহিমগঞ্জ, শিকারপুর, লস্করপুর, ভবানীপুর সহ অন্তত 30 গ্রামের 15 কিলোমিটার এলাকা জুড়ে চলছে সন্ধ্যার ভাঙন। পানি উন্নয়ন বোর্ড বলছে, এবছর এপ্রিলে 38টি নদীতে ভাঙন দেখা দিয়েছে। সন্ধ্যার সুগন্ধা, তেঁতুলিয়া, আড়িয়ালখা সহ 12টি নদীর প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়ে নতুন করে ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে স্থানীয়রা। 2 মাসে নদীগর্ভে বিলীন হয়েছে কয়েকশো বাড়িঘর, ফসলি জমি, বাগান সহ অনেক স্থাপনা। 27 এপ্রিল রাতে 1টার দিকে অনুমানিক, তখন চোখের পলকের ভিতর মুহূর্তের ভিতরে মানে 3টা ঘর নদীতে নামিয়ে গেছে। এক উঠানেই 4 ভাই ছিলাম, এখন ওই নদীতে বিলীন হয়ে 4 ভাই 4 রাস্তায় 4দিকে থাকি। সড়ক ছিল এবং মসজিদ ছিল, স্কুল ছিল, সব নদীর কাছেই সব বিলীন হয়ে গেছে। এবারে আমাদের অনেক জমাজমি ছিল, সবই নদী থেকে, এখন শুধু চোখের পানি আর নদীর পানি। কয়েক বছরের নদী ভাঙনে অসংখ্য পরিবার নিঃস্ব হলেও স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ না নেয় ক্ষুব্ধ স্থানীয়রা। বালির বস্তা ফালাইতে আছে, বালির বস্তায় আমাকে মনে হয় কাজ হবে না। আমাকে জায়গা ব্লক না ফালাইলে আমরা যেটু আছে সেটাও থাকবে না। এখন যে সরকার আছে তার কাছে আমার আবেদন, যেন আমাদের এই জায়গাটায় দ্রুত একটু ব্লক যেন ফাঁস করে দেয়, যেন হালানোর জন্য। ভাঙন কবলিত এলাকার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে জানিয়ে পাওবো কর্মকর্তারা বলছেন, এরই মধ্যে বিভিন্ন পয়েন্টে প্রায় 1 লাখ জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের যাচাই সভা হয়েছে, এটা পরিকল্পনা কমিশনের প্রেরণ প্রক্রিয়াধীন আছে। এটা একটা অব্যাহত প্রক্রিয়া। নদী ভাঙ্গন আসলে বরিশাল নদী ভাঙ্গন প্রবণ এলাকা, এখানে ভাঙবে, তবে এটা প্রতিরোধে প্রিভেনশন হিসেবে আমরা কিছু মেজারমেন্ট নেই, সেই কাজগুলো আমরা অব্যাহত রাখতেছি। বরিশালের বিভিন্ন নদীর 34 কিলোমিটার এলাকার ভাঙন রোধে 2020 সাল থেকে প্রায় 2600 কোটি টাকার 5টি প্রকল্প চলছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যশোরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে বিষাক্ত পার্থেনিয়াম গাছ। পরিবেশের জন্য হুমকি এই গাছটি হতে পারে মানুষ ও গবাদি পশুর মৃত্যুর কারণ, অথচ গাছগুলো নিধনে নেই কোনো উদ্যোগ। ঘরের পাশে থাকলেও এর ক্ষতিকর দিক সম্পর্কে ধারণা নেই অনেকের। দেখতে ধনিয়া ও চন্দ্রমল্লিকা গাছের মতো হলেও এটি একটি আগাছা। এর নাম বা ক্ষতিকর দিক সম্পর্কে জানে না সাধারণ মানুষ। ফলে যশোরের বিভিন্ন এলাকায় রাস্তার 2 ধারে নির্বিঘ্নে বেড়ে উঠছে বিষাক্ত পার্থেনিয়াম। কৃষি বিভাগের তথ্য মতে গাছের আয়ুষ্কাল 3 থেকে 4 মাস। তাদের দাবি, এই আগাছা নিধন ও জনসচেতনতায় কাজ করছেন তারা। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সহ অন্যান্য অর্গানাইজেশন যদি একযোগে এগিয়ে আসে এবং আমাদের পাশে দাঁড়ায়, তাহলে এই উদ্ভিদ থেকে আমরা ধ্বংস করতে পারবো। পরিবেশ ও প্রাণঘাতী হলেও পার্থেনিয়ামের ভয়াবহতা সম্পর্কে জানে না অনেকে। এটা যে আসলে ক্ষতি করে বা করে না এই সম্পর্কেও আমাদের কোনো ধারণা নেই। মানুষজন এই গাছ চেনেও না, এখনো এর নাম কি জানে না। ফুল ফোটার সময় পার্থেনিয়াম গাছ মানুষ ও গবাদি পশুর জন্য হয়ে ওঠে মারাত্মক ক্ষতিকর। এর বিষাক্ত টক্সিন গবাদি পশুর যকৃতে পচনসহ বিভিন্ন রোগ সৃষ্টি করে। এছাড়া মানুষ ও পশুর দেহে ক্যান্সার, শ্বাসকষ্ট, চর্মরোগ সহ নানা রোগ সৃষ্টি করতে পারে। অ্যানিমালের ক্ষেত্রে এরকম পার্থেনিয়ামের জন্য ডার্মাটাইটিস হতে পারে, তারপরে রেসপিরেটরি প্রবলেম হতে পারে, তারপরে মাংসের বিশেষ করে এবং দুধের কোয়ালিটি ডিটোরিয়েট করতে পারে, হাঁচি কাশি হয়, এমনকি চর্মরোগ দেখা দেয় এবং চর্মর অনেক সময় ক্যান্সার জনিত রোগও হতে পারে এই পার্থেনিয়াম থেকে।
পার্থেনিয়ামের কারণে জমির প্রায় 40% উর্বরতা কমে। সরকারি ও বেসরকারি সংস্থাগুলো সমন্বয় করে কাজ করলে এর ভয়াবহতা রোধ করা সম্ভব, দাবি কৃষি বিভাগের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁদপুরে সাপের কামড়ে আহত হয়ে গত 5 মাসে চিকিৎসা নিয়েছেন অন্তত 300 জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম না থাকায় মৃত্যু হয়েছে 2 নারীর। বর্ষা এলে সাপের উপদ্রব আরও বেড়ে যাওয়ার শঙ্কায় জেলার 7 উপজেলার বাসিন্দারা। এদিকে চাহিদা পেলে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম পাঠানোর আশ্বাস জেলা সিভিল সার্জনের। চাঁদপুরে গত জানুয়ারি থেকে 15 মে পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত 298 জন সাপে কাটা রোগী। এছাড়া স্বাস্থ্যকেন্দ্রে অ্যান্টিভেনম না থাকায় মারা গেছেন 2 গৃহবধূ। সাপে কাটলে ওঝা বা কবিরাজের কাছে না গিয়ে দ্রুত রোগীকে হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। অথচ জেলা শহরের বাইরে 2-1টি ছাড়া বেশিরভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই নেই অ্যান্টিভেনম। 1 সপ্তাহের ভিতরে 2টা ঘটনা ঘটছে, সাপে আক্রান্ত রোগী মারা গেছে। এটা নিয়ে আমরা খুবই ভয়ের ভিতরে আছি। বৃষ্টি বাদলের দিন আসতেছে, সাপ এখন রাস্তাঘাটে আছে, এখন আমরা খুব আতঙ্কিত। একটু সাপে কামড় দিলে ওঝা বা কবিরাজ তার কাছে না গিয়ে ফার্স্ট হ্যান্ড আমাদের ডাক্তারদের কাছে আসেন। আমরা আগে শনাক্ত করি এটা আসলে বিষাক্ত সাপের কামড় না অবিষাক্ত সাপের কামড়। যেহেতু 95% বেশি শতাংশ সাপের কামড়ই অবিষাক্ত, সেক্ষেত্রে এটা কোনো ক্ষতির কারণ হবে না, কিন্তু বিষাক্ততার রিস্কটা আমরা ডাক্তাররা শনাক্ত করব। বিষাক্ত সাপে কাটলে রোগীকে 10টি অ্যান্টিভেনম দিতে হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো অ্যান্টিভেনমের চাহিদা পাঠালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা সিভিল সার্জনের। প্রতিটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনাম মজুদ রাখার জন্য একটা নির্দেশনা দিয়েছে। কোথাও যদি অ্যান্টিভেনাম না থাকে তাহলে আমি বলবো সংশ্লিষ্ট উপজেলা হেলথ কমপ্লেক্সের যিনি অফিসার আছেন দ্রুত যাতে চাহিদাটা পাঠিয়ে দেয়। জেলায় সাপের কামড়ে সবচেয়ে বেশি আহত হন মতলব উত্তরে 123 জন, এছাড়া মতলব দক্ষিণে 44, ফরিদগঞ্জে 36, হাজীগঞ্জে 43, শাহরাস্তিতে 29, হাইমচরে 18 এবং কচুয়ায় 5 জন চিকিৎসা নেন। বর্ষার আগেই স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম নিশ্চিতের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইট পাথরের শহরে ঈদের আমেজ। রোববার নগরবাসী প্রিয়জন নিয়ে ঘুরে বেরিয়েছেন হাতিরঝিল, রমনা পার্ক, ধানমন্ডি লেক, রবীন্দ্র সরোবরে। প্রকৃতির ছোঁয়া পেতে অনেকে শিশুদের নিয়ে ছুটেছেন 300 ফিট সড়কে, ভাগ করে নিয়েছেন ঈদের আনন্দ। শিশুদের আনন্দ ছিল সীমাহীন। ঘোড়ার রাইড, নাগরদোলা কিংবা ট্রেন দাপিয়ে বেরিয়েছে শিশুরা, মেতে ওঠে ঈদ আনন্দে। কোরবানির ব্যস্ততা শেষে পরিবার নিয়ে ঘুরে বেরিয়েছে নগরবাসী, ভিড় করেছেন শহরের বিনোদন কেন্দ্রগুলোতে। ভালোই লাগতেছে, এখানে বিনোদনের ব্যবস্থা আছে, বাচ্চা বিভিন্ন রাইড উঠতেছে, তো সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো। ঘোড়ায়, ট্রেনে, রোলার কোস্টারে। এবার এদের তো অফিসের ছুটির কারণে বাড়িতে যাওয়া হয় নাই, তো ভাবলাম যে ছেলে মেয়েদেরকে নিয়ে একটু সময় পার করি। মিলন মেলায় পরিণত হয় হাতিরঝিল, রমনা পার্ক, ধানমন্ডি লেক, রবীন্দ্র সরোবরে। ঈদের ছুটিটা কাটিয়ে খুবই ভালো লাগছে। এখন আমাদের স্কুল কলেজ বন্ধ, এই সময় আমরা ঘুরতে পারি না, এখন বন্ধের সময় আমরা আসতে পারছি। প্রিয় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি হয় ঘোরার মাধ্যমেই। প্রকৃতির মাঝে ছোঁয়া পেতে বন্ধু-বান্ধব, পরিবার ও শিশুদের নিয়ে ছুটেছেন 300 ফিট সড়কে। ঈদ উপলক্ষে আব্বুর সাথে এখানে আসছি, খুব ভালো লাগছে। 300 ফুট এরিয়াটা এতে দেখতে ঘুরতে জন্য বন্ধু বান্ধব ওয়াইফ নিয়ে ঘুরতে আসছি। খোলা আকাশের নিচে এরকম একটা এনভায়রনমেন্ট দেখে তো যে কেউ আসতে চাইবে। সবাই একসাথে হয়েছি ঈদের, এই যে একটা সুন্দর পরিবেশে ঘোরা, মানে মনের যে একটা উৎফুল্ল সেটা আমরা পাচ্ছি এখানে এসে। অনেকে আনন্দের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছেন প্রিয়জনের সঙ্গে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের তৃতীয় দিনের বিশেষ আয়োজন করেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার। বন্দীদের জন্য রয়েছে বিশেষ খাবার, আপ্যায়ন করা হয় দেখতে আসা স্বজনদেরও। দেওয়া হয়েছে নতুন পোশাক, ছিল ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজন। ঈদের পরের দিনও কেরানীগঞ্জ কারাগারে ছিল স্বজনদের ভিড়। শৃঙ্খলার দায়িত্ব নেয় তরুণ স্বেচ্ছাসেবকরা। কেউ এনেছে মাংস, কেউ সেমাই। ঈদের দ্বিতীয় দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্বজনরা এসেছেন বন্দীদের সঙ্গে দেখা করতে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছে ৭,৬২৮ জন।
5 জন করে সুযোগ পাওয়ায় ভিড় হয়েছে ব্যাপক। ঈদের সময়ে দিনে দর্শনার্থী আসছে 40 থেকে 50 হাজার। আর আগে তো সিরিয়াল ধরতে হতো, টিকিট কাটতে হতো মেন গেটে, এখন মেন গেটে না, এখন ভিতরে আসতেছে সরাসরি। আমার মনে হয় জেল কর্তৃপক্ষ এটা ভালো করেছে জনগণের জন্য। আজকে আমাদের প্রথম গেটে আটকায় নাই, একবারে ঢুকতে দিছে, খাবারও জমা দিয়েছি, একটু পর আমরা দাদার সাথে দেখা করতে যাব। তো আজকের জিনিসটা অনেক ভালো লাগছে। বিশেষ খাবারের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ, ছিল ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজন। ঈদুল আজহা উপলক্ষে আমরা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলাম, যেটা গত মাসের 25 তারিখ শুরু হয়েছে এবং এটার ফাইনাল খেলা অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী ঈদের আগের দিন শেষ হয়েছে। এটা এছাড়া ঈদের দিনে বন্দীদের সকালবেলা উন্নত মানের খাবারের জন্য ছিল পায়েস এবং মুড়ি, দুপুরবেলা পোলাও, গরুর মাংস, যারা গরুর মাংস খাবে না তাদের জন্য খাসির মাংস। এদিনেও সতর্ক অবস্থানে ছিল নিরাপত্তারক্ষীরা। কয়েক ধাপে তল্লাশি করে স্বজনদের দেখা করার সুযোগ দেওয়া হয়েছে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 650টি বর্ণিল অর্কিডে সেজেছে বাড়ির ছাদ বাগান, অথচ ডেন্ড্রোবিয়াম ব্রাসোভিলা প্রজাতির মাত্র 50টি অর্কিড দিয়ে শুরু। পেশায় ইংরেজি শিক্ষক হলেও অর্কিডের প্রেমে গড়ে তুলেছেন এই সম্ভার। রাজধানীর লালমাটে নিজ বাসায় সারা বছর ধরে 200 প্রজাতির অর্কিড উৎপাদন করেন মাহবুবুল ইসলাম। মাহবুব হোসেনের 4 কাঠা বাড়ির ছাদে এই অনন্য সুন্দর অর্কিড বাগান। বাহারি ফুলের সৌন্দর্যে নজর কাড়ে সবার। বাবার কাছ থেকে 5 বছর আগে 50টি অর্কিড উপহার পেয়েছিলেন মাহবুব। এখন তার কাছে রয়েছে 200 প্রজাতির 650 অর্কিড। এর কিছু বাইরে থেকে আনা, বাকিগুলো এই বাগানেই উৎপাদন করেছেন। সাধারণত কম আলো ও তাপমাত্রায় জন্মায় অর্কিড। ভীষণ স্পর্শকাতর হওয়ায় এই উদ্ভিদ খোলা স্থানে বাঁচিয়ে রাখা কষ্টকর। রাজধানীর লালমাটিয়ার আবাসিক এলাকার ভবনের ছাদে অর্কিডের বাগান গড়ে তোলা তাই বেশ চ্যালেঞ্জের। এখানে ধরেন আমার বিল্ডিংয়ের শেড, গাছের শেড আমাকে ব্যাকআপ দিচ্ছে, কিন্তু খোলা মাঠে যদি আমি অর্কিড লাগাই তাহলে তো অর্কিড হবে না। গরমে একেবারে মানে তীব্র তাপে ওরা পুড়ে যাবে। এখানে খুব ব্রেন খাটিয়ে খুব কষ্ট করে এগুলাকে ঠিক রাখা হয়। নিজের বাগানের অর্কিডকে জংলি বলে দাবি মাহবুবের। প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠেছে বলে অন্যান্য অর্কিডের মতো নয় এগুলো। ওয়াইল্ড অর্কিডস তো বাংলায় বললে জংলি অর্কিডের সমাহার। মানে কেন নাম বলছেন? এদেরকে তো ছেড়ে দেওয়া, এটা তো কোনো মানে ঢাকা না, এদেরকে বেঁধে রাখা হয় নাই। এরা এদের বাসা নারকেল গাছ, এরা পছন্দ করে, খাবার পছন্দ করে, বৃষ্টি, এরা ন্যাচারালি বাড়ছে। ঘরের ভিতরেও রাখা যায়, তাহলে ওদেরকে তো টর্চার করা হলো। বাংলাদেশে 187 প্রজাতির অর্কিড দেখা যায়, এর মধ্যে বিলুপ্ত হয়েছে 32টি। তবে দেশে অর্কিডের জনপ্রিয়তার সাথে বাড়ছে বাণিজ্যিক সম্ভাবনাও। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।